যে এই রামকৃষ্ণ মিশনটা হচ্ছে আসলে সন্ত্রাসবাদীদের মদদ দেওয়ার জায়গা। দরবারি ভাষণে লর্ড কারমাইকেল 1916-তে ঘোষণা করলেন, যেটা ইমিডিয়েটলি রামকৃষ্ণ মিশনের মধ্যে বিরাট রকমের তরঙ্গ তুলল, যে তাহলে তো জনসাধারণ আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, এবং লর্ড কারমাইকেলের হয়তো সেটা উদ্দেশ্যও ছিল। স্বামী বিবেকানন্দ নাকি মা শারদাকে জ্যান্ত দুর্গা রূপে দেখেছিলেন, এর পিছনে কি কাহিনী আছে? স্বামী বিবেকানন্দ শুধু একবার ওটা করেছিলেন 1901 সালে, এবং সেই দুর্গাপুজোর ফ্রেমটা অসাধারণ, কারণ বেলুড় মঠে মা দুর্গার পুজো হচ্ছে যেখানে, সেইখানেই মা শারদা অবস্থান করছেন, এবং ঠিক যেরকমভাবে মা দুর্গার পুজো হয়েছে সেই রকমভাবে মা শারদার পুজো হয়েছে। মা শারদার ম্যানেজমেন্ট স্কিল অসাধারণ ছিল। তিনি বাগবাজারে নিজের বাড়িতে ফ্যামিলির লোকজনকেও রেখেছেন এবং তার পাশাপাশি সন্ন্যাসীদের জন্য সহাবস্থানের ব্যবস্থা করেছিলেন। এই যে দুটো দিকের ইকুয়ালি যে ব্যালেন্স করা, এই অসাধারণত্ব কিভাবে মায়ের মধ্যে ছিল? যদি আমরা ফেমিনিজম দেখি তাহলে সেই ক্ষেত্রে আমাদের মা শারদা কি আইডল? আমি জোর করে এরকম বলতে যাব না যে হ্যাঁ তিনি একমাত্র, কিন্তু নমস্কার, বিয়ন্ড পডকাস্টে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমাদের স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সোমনাথ ভট্টাচার্য, যিনি রামকৃষ্ণ ভাবধারার গবেষক। অনেক অনেক ধন্যবাদ স্যার এখানে আসার জন্য। আজকের টপিক কিন্তু মা শারদাকে নিয়ে। এক সাধারণ পল্লীগ্রামের মেয়ে হয়ে এই যে লং জার্নি করেছেন নিজের এন্টায়ার লাইফে এবং সমগ্র বিশ্ববাসীর জননী হয়ে উঠেছেন, এই জার্নিটা সম্পর্কে একটু যদি আমাদের কাছে বলেন। লং জার্নি নিয়ে আমাদের শর্ট কনভারসেশন, সেখান থেকে বলি, যদি আক্ষরিকভাবেও ভাবি যে লং জার্নিও বটে, কারণ মা শারদা যতটা মুভ করেছেন, আর জানি না আজকের এই প্রসঙ্গের মধ্যে আসার আগে এটাকে একটু স্মরণ করছি, কখনো তাকে আমরা পাচ্ছি জয়রামবাটিতে, কখনো পাচ্ছি কলকাতায়, যেটা কিনা যারা দেখছেন তারা সকলে রিলেট করতে পারবেন, যে মুহূর্তে বলবো উদ্বোধন, আবার জয়রামবাটি, এই টু অ্যান্ড ফ্রো করলে এমনিতেও আক্ষরিকভাবে লং জার্নি। সেখান থেকে যদি আপনার প্রশ্নের উত্তরে আসি, যে ওই সাধারণ গ্রামের একজন মেয়ে তিনি কিভাবে খ্যাতির লাইমলাইটে আসছেন, একটা গানের প্রসঙ্গ আনতেই হবে, আপত্তি নেই তো? না, নিশ্চয়ই। গানে আছে, বিশ্বজননী সেজে ভিখারিণী, জগতে তাড়িতে এলে মা আবার, আদ্যা শকতি পরমা প্রকৃতি, হেরিয়ে চিনিবে হেন সাধ্যকার। মানে সাধ্য আমরা এরকমভাবে বলি, মানে হেন সাধ্যকার। তো বিশ্বজননী সেজে ভিখারিণী, গানে ওরকম বলা হয়েছে। আসলে খুব দরিদ্র ঘরে তো জন্ম, রামচন্দ্র এবং শ্যামাসুন্দরীর ঘরে জন্ম, এবং একেবারে পভার্টির মধ্যে, দারিদ্র্যের মধ্যে মা শারদার জন্ম। যদি একটু ইংলিশের সাহায্য নিই, কেউ কেউ বলছেন যে একটা অর্ডিনারি জীবনের মধ্যে থেকে একটা এক্সট্রাঅর্ডিনারি সত্তার উদ্ভাস। তো এই যে অর্ডিনারি থেকে এক্সট্রাঅর্ডিনারি এবং বিশ্বজননী সেজে ভিখারিণী, এই কন্ট্রাস্টের মধ্যে মা শারদাকে ভাবতে ভালো লাগে, আলোচনা করতে ভালো লাগে। সেইখান থেকে ভাবছি যে বিখ্যাত হলেন কি করে। যদি এই গল্পটার মধ্যে ফাস্ট ফরওয়ার্ড করে চলে যাই গিরিশচন্দ্র ঘোষের প্রসঙ্গে, বিখ্যাত নট নাট্যকার এবং যিনি কিনা অভিনেতাও বটে, তিনি মা শারদাকে একটা প্রশ্ন করেছিলেন, যেটা আপনার আমার মতো মানুষ থাকলে হয়তো করতেই পারতাম না, যে এই প্রশ্নটা কখনো করা যায় নাকি। কিন্তু মায়ের তেজস্বী বীর সন্তান গিরিশচন্দ্র মা শারদার কাছে প্রশ্ন করেছিলেন। সেই ভিডিও নেই, কিন্তু থাকার কথাও নয়, কিন্তু আমরা অনুমান করতে পারি হয়তো মায়ের কাছে নতজানু হয়ে বসে তার এই সন্তান জিজ্ঞেস করেছিলেন যে তুমি কেমন মা। ৩টে শব্দে নির্মিত একটা অসাধারণ প্রশ্ন আপনার আমার মতো মানুষের প্রতিনিধি হিসেবে গিরিশবাবু যেন জিজ্ঞেস করেছিলেন। তার উত্তরটা একেবারে সঙ্গীতের মতো, রিদম আছে তার মধ্যে। মা শারদা বলছেন, আমি পাতানো মা নয়, কথার কথা মা নয়, গুরুপত্নী নয়, তারপর একটা কিছু আছে। সেইখানটাতে পজ দিয়ে আমরা ভাবছি যে ওই যে বললেন আমি পাতানো মা নয়, অনেক সময় তো বলে লোকে সম্মান দিয়েই বলে, একজন ডক্টরও একজন পেশেন্টকে বলতে পারেন যে মা আপনার কোথায় কি অসুবিধে হচ্ছে, সেই অর্থে মা নয়। গুরুপত্নী নয়, যে বাবা তুমি রামকৃষ্ণ পরমহংসকে খুব সম্মান করো সুতরাং তার সহধর্মীকে মা বলছো, ওইটুকুনি শুধু নয়, ওটা যেন কিনা একটা রিজিড, একটা আড়ষ্ট ব্যাপার। কথার কথা মা নয়, পাতানো মা নয়, গুরুপত্নী নয়, কথার কথা মা নয়। পাতানো মা, অনেক সময় বৈবাহিক সম্পর্কের পরে আরেকজনকে কেউ মা বলছেন,
কিন্তু সেরকম নয়, শেষাংশটা খুব চমৎকার। তাহলে আবারও যদি প্রথম দিক থেকে একটু স্মরণ করি সকলের সঙ্গে সঙ্গে, যে পাতানো মা নয়, গুরুপত্নী নয়, কথার কথা মা নয়, সত্য জননী। এই যে গিরিশবাবুকে বলছেন, এইটা জানেন একটা অদ্ভুত স্টেটমেন্ট। আমরা একটা রাজনৈতিক বক্তব্য রাখতে পারি, একটা অর্থনীতি ক্ষেত্রে কি সামরিক ক্ষেত্রে একটা বক্তব্য রাখতে পারি। 2025-এ দাঁড়িয়ে অনেক সময় বক্তব্যটাকে লোকে নেয়, আবার ভাবে যে না জানি পেছনে কি আছে। কিন্তু মা শারদার কোনো মিক্সচার নেই এর মধ্যে, কোনো ফেক কিছু নেই, কোনো ফুলিয়ে ফাঁপিয়ে বলা, ফ্লাউট করে বলা কিছু নেই, কিন্তু বলছেন সত্য জননী। গিরিশবাবুর মতো মানুষ নতজানু হচ্ছেন মা শারদার কাছে যে কারণে, সেই কারণেই মা শারদা আজকে বিশ্বজননী। তাঁকে নিয়ে আমাদের অনুষ্ঠান করতে, তাকে নিয়ে ভাবতে ভালো লাগে। এবং সেই মা শারদাই বলছেন, যদি ভাবি যে গিরিশবাবু কি হিন্দু? অবশ্যই হিন্দু। একজন মুসলমান মানুষের কথা ভাবছি এইটার জন্যে যে মা শারদার কথা ভাবতে গেলে হিন্দু মুসলমান ভেদ নিশ্চিহ্ন হয়ে যায়। যেখানে জয়রামবাটিতে মায়ের বাস, তার কাছেই শিরোমণিপুর বলে একটা জায়গা, এবং ওখানে ড্রেডেড ডাকাতরা সব থাকতেন। আর মেয়েদের কথা তো ছেড়েই দিলাম, ছেলেরাও ভয় পেত যে ডাকাতদের জায়গা। কিন্তু মা শারদার ওই কথাটার মধ্যে একটা কোথাও যেন এডিট করবার একটা মানসিকতা ছিল। উনি জানতেন যে ওই লোকগুলো এমনিতে ডাকাত নয়, মুসলমান মানুষই বেশি, কিন্তু ওরা ক্ষেত খামারে চাষাবাদ করে বউ ছেলেমেয়ে নিয়ে আনন্দে ছিল। কিন্তু এই ইংরেজরা এসে সর্বনাশ করেছে নীলের চাষ টাস করে, সুতরাং তারা আর কিছু উপায় না পেয়ে ডাকাতি করছে। তাদের মধ্যে একজন আমজাদ, একদম ড্রেডেড চেহারার সেই মানুষ, যা বর্ণনা আছে ভয়ঙ্কর রকমের আর কি। তো সেই আমজাদ, তাকে মা শারদা খুব ভালোবেসেছেন, তার কাছে আসতে দিয়েছেন। এবং আমজাদ যে মা শারদার কাছে এসছেন সেটাও আমরা ভাবছি যে এইগুলোর ভিডিও নেই, স্টিল ফটো নেই, কিন্তু যা বর্ণনা আছে সেটা যেন সেই ভিডিও টিডিওর থেকে অনেক বেশি চিত্তাকর্ষক। সেটা হচ্ছে এরকম, যে আমজাদ যখন তার ওই ঝাঁকড়া ঝাঁকড়া চুল, একেবারে লাল চোখ নিয়ে উদ্ভ্রান্তের মতো এসে উপস্থিত হচ্ছে মায়ের বাড়িতে, মানে জয়রামবাটিতে, তখন পুরুষ মানুষ যারা, তারা পর্যন্ত ভীত সন্ত্রস্ত হয়েছেন যে এই রে, ওই ডাকাতটা আবার এসে উপস্থিত হয়েছে। কিন্তু মা শারদা অদ্ভুত একটা প্রসন্নতা নিয়ে তাকে ওয়েলকাম করেছেন, এবং মায়েতে ছেলেতে কি কথা হয়েছে সেটা অন্য কেউ জানে না। কিন্তু প্রায়ই দেখা যেত যে ওরকম একটা পাগল পাগল চেহারা নিয়ে সেই লোকটা এসেছে, কিন্তু তারপর যখন মায়ের ওখান থেকে ফিরছে মনে হচ্ছে একটা প্রশান্ত মূর্তি। এই যে একজন মানুষকে চেঞ্জ করে দেওয়া, আমরা বলছিলাম পাগল পাগল রূপ, যদি কোনো আর্টিস্টকে বলা হয় এঁকে দেবে দিব্যি যে একটা ডাকাত পাগল পাগল রূপ, মানে তার ফর্মটাকে ভাবা খুব সোজা। কিন্তু মা শারদা হচ্ছেন এমনই, যিনি সেই ফর্মকে রিফর্ম করতে পারেন। এবং তিনি কি করেছেন? তিনি ওই আমজাদের সঙ্গে কথা বলেছেন। তার মধ্যে বেদ বেদান্ত উপনিষদ নেই, বিরাট বিরাট জ্ঞানের কথা নেই, বকুনি নেই। কিন্তু যিনি গিরিশবাবুকে বলছেন যে আমি সত্য জননী, ভঙ্গিটা হচ্ছে যে প্লিজ আমার উপরে অন্য কিছু অ্যাট্রিবিউট চাপিও না, আমি তো তোমার নিজের মা, এইটাকে ভাবো। সেই রকম কোনো একটা রসায়ন আমজাদের সঙ্গে কাজ করছে, এবং দেখা যাচ্ছে যে আমজাদ ধীরে ধীরে পরিবর্তিত হয়ে যাচ্ছে। এমন নয় যে রাতারাতি ডাকাতি ছেড়ে দিয়েছে, তাহলে খাবে কি? কিন্তু ধীরে ধীরে সে পরিবর্তিত হয়ে যাচ্ছে। মা এখানে একটা প্রশ্ন আমজাদকে জিজ্ঞেস করব যে আমজাদ তো একজন ডাকাত, তার মধ্যে একটা ঔদ্ধত্য আছে, তো হঠাৎ করে তার মধ্যে এরকম একটা চেঞ্জ আসলো কি করে? তার কি করে মনে হলো যে আমি মায়ের কাছে যাব এবং মায়ের কাছে গিয়ে আমি প্রায়শ্চিত্ত করে সবকিছু আমার সারেন্ডার করব? এই ফিলিংসটা আসলো কি করে? এই প্রশ্নের উত্তর হয়তো আমজাদ সবচেয়ে ভালো দিতে পারতেন, কিন্তু এই বক্তা যতটুকুনি আন্দাজ করতে পারে, আমজাদ আর আন্দাজের মধ্যে একটা মিলও আছে। সেই আন্দাজটা হচ্ছে এই, যে ওই যে বললাম একটা কিউ হিসেবে যাচ্ছিল প্রসঙ্গটা, যে ওকে সবাই বলছে দেখো এই মুসলমান ডাকাত। এই যে তাকে একটা লেবেল লাগিয়ে দেওয়া, আমরা আজকে 2025-এও ভাবছি যে আমরা বাইনারিতে মানুষকে দেখি, এ ভালো ও খারাপ। এই বাইনারিটা যে কি বীভৎস, এবং সেইখানে একজন মানুষকে কতদূর কোণঠাসা করে দেয়, তখন আবার আমরা অক্সিজেন দেওয়ার মতো বলি যে চলো 4টে পডকাস্ট, একটু মোটিভেশনাল লেকচার হোক ইত্যাদি। কিন্তু ওই মানে কোথাও গিয়ে জাজমেন্ট করি ভীষণ judgment করি। মানুষকে। এই যে বাইনারি লেভেল, হুম। এইটা একটা মানুষের ক্ষতি করে দেয়। সেখানে আজকের গালভরা যে শব্দ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, সেইটা যদি দেখতে চাই তাহলে মা শারদার কাছে ফিরতে হয়। যে ইনি জানেন যে হিউম্যান রিসোর্স বা মানব সম্পদ, সেইটার কি করে বিকাশ ঘটাতে হয়। সেখান থেকে আবার গানে যাব, যেখানে রয়েছে যে এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। আমজাদের যে মানব জমিন, সেইটিকে আবাদ করে মা শারদা সোনা ফলাচ্ছেন। তো সেইখান থেকে পরিবর্তিত হচ্ছে মানুষটা, দেখছে যে আরে
ইনি ব্রাহ্মণ। আজকের দিনে তো আমাদের সেই তথ্যগুলোকে নিয়ে কাজ করতে হচ্ছে যে ইনি ব্রাহ্মণ। তারপর ওই যে রামকৃষ্ণদেব যাকে সবাই ভগবানের মতো মানে, ইনি তার বউ। যদি আমরা আমজাদের ভাষায় যাই, ইনি তার বউ এবং একে সব ওই সাধু সন্ন্যাসী তারা কত শ্রদ্ধা সম্মান করে। কিন্তু উনি আমাকে জিজ্ঞেস করেন খাওয়ার পরে যে, "বাবা আর কি দেবো? আপনি বলুন আমাকে যে এর পরে পাষাণ গলে যাবে না?" সেজন্য আমজাদ যখন ভাবছেন যে এই ভদ্রমহিলা আমাকে তো সেরকম গায়ে লেবেল লাগিয়ে দেননি। একালের ভাষায় বলতে গেলে কোট আনকোট বাইনারি ভাবে তো উনি আমাকে দেখছেন না। উনি আমাকে ভালোবাসছেন ঠিক আমার জন্মদাত্রী মায়ের মতো। ঠিক জন্মদাত্রী মায়ের মতো আমার বাড়ির যারা আছে তাদের খবর নিচ্ছেন, আমাকে খেতে বসিয়ে দিয়ে ঠায় বসে থাকছেন, হয়ে গেলে বলছেন পেট ভরেছে কিনা? তাহলে ইনি তো অন্যরকম। এই যে স্পর্শটা, এটাতে তো পাষাণ গলে যায়। সুতরাং আমজাদের যে পরিবর্তন হবে তাতে কোনো সন্দেহ নেই। আর মা শারদার প্রসঙ্গ, আমজাদের প্রসঙ্গ এসে 75% মতো এখানে শেষ হচ্ছে। বাকি খুব 25% একটা জরুরি জায়গা আছে, যেটা ২-৩ বাক্যে এনে ফেলা যায়। সেটা কি? সেটা হচ্ছে যে যখন ওই বাড়িতে যারা, তারা যখন বলছেন যে, "মাগো, ওই ওকে এত কাছে আসতে দেওয়া, তারপরে অন্দরমহলে এইরকম যখন সমালোচনা, কানাকানি হচ্ছে, তখন সেইটাকে চিরকালের জন্য থামানোর জন্যে মা শারদা একজনের নাম নিয়েছিলেন। তিনি স্বামী শারদানন্দ। এবং ওই যে বিশাল রামকৃষ্ণ মিশন, তার তিনি তখন সেক্রেটারি এবং মায়ের খুব পছন্দের শরৎ। কিন্তু শরৎ বলি, শারদানন্দ বলি, তার মানে একটা বিরাট মাপের হিমালয় সদৃশ একজন ব্যক্তিত্ব, একজন সাধু, একজন ব্রহ্মজ্ঞ। মা শারদা, যিনি খুব কম কথা বলেছেন, কিন্তু তার কমিউনিকেশনের স্টাইলটা এত ইফেক্টিভ ছিল যে আমজাদের প্রসঙ্গ যখন হচ্ছে এবং ওই কানাকানি যখন হচ্ছে, সেটাকে চিরতরে থামিয়ে দেওয়ার জন্যে মা ওই সোনালি উক্তিটা করেছিলেন। তিনি বলেছিলেন, "এই শরৎ যেমন আমার ছেলে, আমজাদও তেমন আমার ছেলে।" আমাদের সৌভাগ্য যে আজকে এই পডকাস্টে হোক, অন্য কোথাও হোক, ওই মা শারদাকে স্মরণ করতে পারছি, যাকে বলা হয়েছে বিশ্বজননী এবং শুধু সেটা অকারণে নয়, তিনি তার নিজের মুখেও বলেছেন, "আমি সতেরও মা, অসতেরও মা।" বাহ! বাহ! অসাধারণ। হুম, স্বামী বিবেকানন্দ নাকি মা শারদাকে জ্যান্ত দুর্গা রূপে দেখেছিলেন। এর পিছনে কি কাহিনী আছে? জ্যান্ত দুর্গারূপে দেখেছিলেন মানে কি জানেন? যে আমরা চোখে দেখা যেরকম বলি, তার থেকেও তো একটা ইমেজের ব্যাপার আছে। অনেক সময় আমরা বলি যে একটা কম বয়সের ছেলে, সে হয়তোবা ছেলে বা মেয়ে, সে অসাধারণ কিছু করেছে, তখন আমরা বলি যে ওর একটা এজ আছে, আর এজকে ছাপিয়ে যাচ্ছে ওর ইমেজ। ওই যে এজ আর ইমেজের যে ব্যাপারটা, সত্যি, সত্যি যে মা শারদার এজ একটা রয়েছে, কিন্তু তার মধ্যে থেকে তার ইমেজ, সেটা বিবেকানন্দ দেখছেন তো। এবং তিনি ওইটা বলেছিলেন। একজন বয়স্ক মানুষ, বয়স্ক রমণী, তিনি দুর্গাপুজো করবেন ঠিক করেছিলেন। আর তিনি এই ক্লোজ সার্কেলের মানুষ, মা শারদাকে অত্যন্ত কাছ থেকে তিনি জানেন। স্বামী বিবেকানন্দ একটা চিঠিতে লিখেছিলেন যে অমুকের, ওনার কথা উল্লেখ করে, "ওর কি বুদ্ধির হানি হয়েছে?" বলে বলছেন যে দুর্গাপুজো আমি জ্যান্ত দুর্গার পুজো দেখাবো, তবে আমার নাম। আপনি যেটা জিজ্ঞেস করলেন যে ওরকম দেখেছেন কিনা? সেটা ওই ভাবে দেখা যে মা শারদা হচ্ছেন জ্যান্ত দুর্গা। এটা একটা অদ্ভুত কথা। আমরা আজকে এখনকার দিনেও ভাবতে পারি না যে দুর্গার আগে ওই ধাক্কা দেওয়া, জাগিয়ে দেওয়া শব্দটা ব্যবহার করা যায় কিনা? একজন খুব ১ম সারির সাহিত্যিকও বোধহয় খুব খুশি হবেন যদি এইরকম শব্দের কন্ট্রাস্ট ব্যবহার করতে পারেন। তো স্বামীজি বলছেন, "আমি জ্যান্ত দুর্গার পুজো দেখাবো।" ওইখানেই বলছেন যে, "জ্যান্ত দুর্গার পুজো দেখাবো তবে আমার নাম।" এবং ১৯০১ সাল হচ্ছে সেই বছরটা, ঘটনাবহুল বছরটা, যে বছরে স্বামী বিবেকানন্দ বেলুড় মঠে ১ম বার এবং শেষবারের মতো দুর্গাপুজো করেছিলেন। তার কারণ ১৯০২ সালে তাঁর দেহান্ত হয়। তো কিন্তু সেই যে দুর্গাপুজো, সেই ধারাটা নিরবচ্ছিন্নভাবে চলে আসছে। কিন্তু স্বামী বিবেকানন্দ শুধু একবার ওটা করেছিলেন ১৯০১ সালে এবং সেই দুর্গাপুজোর ফ্রেমটা অসাধারণ। কারণ বেলুড় মঠে মা দুর্গার পুজো হচ্ছে যেখানে, সেইখানেই মা শারদা অবস্থান করছেন এবং ঠিক যেরকমভাবে মা দুর্গার পুজো হয়েছে, সেইরকমভাবে মা শারদার পুজো হয়েছে। এই বাক্যটা শেষ হতে, হতে আমরা যদি ধরে নিই শ্রীরামকৃষ্ণের উক্তি, যিনি বলছেন যে, "ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে। পাছে লোকের মনে কোনো অকল্যাণ হয়, তাই এবার রূপ ঢেকে এসেছে।" কি অপূর্ব একটা অভিব্যক্তি! সেই যে রূপ ঢেকে আসা মা শারদা,
তিনি যে আসলে জ্যান্ত দুর্গা এই কথা স্বামী বিবেকানন্দ বলছেন, এটা কিন্তু কোনো একটা বিরাট বড় করে একজনকে দেখছি সেইভাবে বলা নয়। আপনিও বুঝতে পারছেন, এখনকার দিনের মানুষও প্রাণে, প্রাণে সেটা বুঝতে পারেন যে মা দুর্গাকে আমরা যখন দেখছি, মা দুর্গার যে পট, সেই পটের মধ্যে কি হচ্ছে, অনেক সময় লোকে বলে, প্যান্ডেল হপিং যারা করেন তারাও বলেন যে সব দেখছি বটে, কিন্তু এক চালচিত্রে যেটা আছে তার একটা আলাদা শোভা থাকে, একটা আলাদা শ্রী থাকে। এক চালচিত্রে যখন মা দুর্গাকে দেখা যায়, তখন দেখা যায় যে মায়ের পুরো পরিবারটি সেখানেতে রয়েছে এবং সেইখানে একটু পাখি-টাখি উড়ে যাচ্ছে, এটা ওটা সব নানান রকম মিলিয়ে একটা পরিবার, এবং তাকে বলা হয় পরিবার সমন্বিতা দুর্গা। এবার মা শারদার ক্ষেত্রে যিনি কিনা বলছেন যে আমি সতেরো মা, অসতেরো মা, তার মানে একে কোনো ফ্রেমের মধ্যে ধরতে পারি না। এক চালচিত্রের মধ্যে ধরতে পারি, যে চালচিত্রটা অ্যাকচুয়ালি অনন্ত বিস্তৃত। সমস্ত পৃথিবীর মানুষ তাঁর সন্তান। সুতরাং তিনি জ্যান্ত দুর্গা। আর ওই যে বলছিলাম যে পটের মধ্যে সব পাখি-টাখি ওড়ে, সেখান থেকে যদি জয়রামবাটিতে ফেরত যাই, একটা পোষা চন্দনা পাখি ছিল। তো এটা তো কত বাড়িতেই থাকে, কিন্তু ওইখানে একটা মিষ্টি ব্যাপার হতো। মা শারদা তাকে আবার একটুখানি লেখাপড়া শেখাতেন যে, "বাবা বলো।" সেটাও না হয় হলো যে অনেক বাড়িতে দেখতে পাওয়া যায়। কিন্তু ওই যে পোষা চন্দনা, সে আবার মা, মা বলে ডাকতো। তাকে শেখানো ছিল। সে ডাকটা ডাকতে পারত। যখন সে মা, মা বলে ডাকতো, মা শারদা তাকে বলছেন, "যাই বাবা।" যারা শুনেছেন তারা অবাক হয়ে গেছেন যে একটা পাখির ডাকের উত্তর এত কোমল, এত পেলব, এত অ্যাফেকশনেট, এত ভাইব্রেন্ট হতে পারে। এবং তিনি বলছেন যে, "যাই বাবা" বলে গিয়ে একটু ছোলা জল দিচ্ছেন। যারা দেখেছেন, আমার মনে হয় কি জানেন? বইতে লেখা আছে, কিন্তু আমার মনে হয় তারা মুগ্ধও হয়ে গেছেন এবং চোখের জল ধরে রাখতে পারেননি। অন্যভাবে বলতে গেলে ওই পোষা চন্দনার বাবা কে, মা কে জানা নেই। কিন্তু আপনি তো জানেন যে পাখিদের জগতে বেশিদিন আর বাবা-মা তার কাছে রাখে না। তাই ওর মার কাছ থেকে ও যা স্নেহ পেয়েছে, তার থেকে অনেক বেশি পাচ্ছে এই বিশ্বজননী মা শারদার কাছে। সেইজন্যে স্বামী বিবেকানন্দ যখন বলছেন জ্যান্ত দুর্গা, "This time the goddess Durga has become alive", এবং সেই তিনি শারদা মায়ের রূপে এই পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছেন, আমাদের মহা সৌভাগ্য। সেইখান থেকে জ্যান্ত দুর্গার উদ্ভব। মা শারদাকে সঙ্গ জননী হিসাবে আখ্যায়িত করা হয়েছিল। এটা কি আধ্যাত্মিক সম্মান, নাকি মায়ের নেতৃত্ব অসাধারণ ছিল সকলের ক্ষেত্রে? এটার মধ্যে একটা চমক আছে। আমি আ বেশ কিছুদিন আগে একটা অনুষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলাম। সেই অনুষ্ঠানটাতে মা শারদাকে নিয়ে তারা করবেন বলেছিলেন এবং তার মধ্যে বেশ কিছু মানুষ ছিলেন যারা কিনা ধর্মকর্মে অতটা আস্থা রাখেন না। কিন্তু এই স্টোরিটাকে তারা করতে চাইছিলেন। আমাকে বলেছিলেন, "আপনি আপনার মনের মতো করে বলুন।" যখন ওটা হয়ে গেল, তখন এর শিরোনাম কি হবে? ওরা আমাকে বললেন, "আপনিই বলুন।" আমি দেখলাম যে ওরা যে রাজনৈতিক মতাদর্শে যে ভাবনার মধ্যে থাকেন, তাতে একটু নাস্তিকতার স্পর্শ আছে। আমি ভালো-মন্দ বলছি না। তখন ভাবলাম যে কি দেওয়া যায়, কি দেওয়া যায়? খুব একটা বেশি আধ্যাত্মিক শোনাবে না তো? কি মনে এলো, আমি তাদেরকে বলেছিলাম যে, "আচ্ছা, সঙ্ঘজননী।" আমি শেষ করার আগেই তারা বললেন, "হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, সঙ্ঘজননী খুব চমৎকার হবে।" এবং সত্যি, সত্যি সঙ্ঘজননী নামে সেটা এয়ার্ড হয়েছে। এই যে সঙ্ঘজননীর নামটা, এটা না জানেন, একটা আমার কাছে এটা একটা বিস্ময়ের। বিস্ময় শব্দটা যখন বলছি, তখন একটা ইংরেজি শব্দতে আসবো, সেটা হচ্ছে এনিগমা। এনিগমা মানে আমরা জানি যে একটা বিরাট বিস্ময়ের শব্দ। আবার তারপর আরেকটা বিষয় আছে যে এনিগমা বলতে গেলেও শেষে মা বলতে হচ্ছে। তো এই যে এনিগমা, সত্যি, সত্যিই মা শারদা একটি এনিগমা, এবং আমার কাছে সেই দিনের বিস্ময় ছিল যে এরা প্রচলিত ধর্মকর্মে আস্থা রাখেন না। কিন্তু টপ করে লাফ দিয়ে একেবারে যে, "আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, ওই সঙ্ঘ জননী যে বলছেন এটা খুব ঠিকঠাক লাগছে।" আমার কি মনে হয় জানেন? প্রশ্নের সরাসরি উত্তরে যদি আসি, স্বামী বিবেকানন্দ ওই আখ্যাটা দিয়েছিলেন যে মা সঙ্ঘ জননী, এবং সেই সঙ্ঘ মানে অ্যাপারেন্টলি প্রথমভাবে প্রাথমিকভাবে মনে হবে যে রামকৃষ্ণ সংঘ, রামকৃষ্ণ মিশনের তিনি জননী। কিন্তু স্বামী বিবেকানন্দ দেখেছিলেন যে মানব সংঘ বলে যদি কিছু থাকে, আমরা ইউনাইটেড নেশনস বলি, কিন্তু তার সীমিত ক্ষমতা। কিন্তু সবচেয়ে বিস্তারিত অর্থে, প্রসারিত অর্থে যদি মানব সংঘ বলে কিছু থাকে, মা শারদা তার জননী, এবং সেটা একটা ঘোষণার মতো নয়, সত্যি, সত্যিই তিনি জননী। ওই যে গিরিশবাবুকে বললেন যে, "আমি সত্য জননী।" আরও কি বলেছেন তিনি? তিনি বলেছেন, "ছেলে যদি ধুলো কাদা মাখে", তার মানে আপনার আমার বা যারা দেখছেন, আমরা সকলে এক ব্র্যাকেটের মধ্যে আসছি। ছেলে মানে ছেলে-মেয়ে। মা বলছেন, "ছেলে যদি ধুলো কাদা মাখে, আমাকেই তো ধুলো ঝেড়ে কোলে তুলে নিতে হবে।" এটা যিনি বলছেন,
তিনি যে সংঘ জননী তাতে কোনো সন্দেহ নেই। আর তথ্যের দিক থেকে হলো যে 1897-এ রামকৃষ্ণ মিশন যখন প্রতিষ্ঠা করছেন স্বামী বিবেকানন্দ, এটা দুপুর বেলায় 1 মে বলরাম বাবুর বাড়িতে, সেই সময় ওরকম একটা আনএক্সপেক্টেড জিনিস, একটা বোম পড়ার মতো পড়ল। শুধু বোম পড়লে কি হয়, সব ভেঙে চুরে যায়, ফ্র্যাগমেন্টেড হয়ে যায়। আর এখানে স্বামী বিবেকানন্দ যে বোমটা ফেললেন সেটাতে সমস্তটা অ্যামালগামেটেড হয়ে গেল। কারণ স্বামী বিবেকানন্দ ওই অনুষ্ঠানের শেষে বলছেন, সেখানে সবাই পুরুষ মানুষ রয়েছেন তো, কিন্তু ওই রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠার দিন স্বামী বিবেকানন্দ বলছেন, আমাদের এই যে সংঘ হতে চলেছে, এই সংঘের রক্ষাকর্ত্রী, পালনকারিণী হলেন মা শারদা। তিনি এই সংঘের সংঘ জননী। এই সংঘ জননী শব্দটা স্বামী বিবেকানন্দ প্রথম ব্যবহার করলেন এবং মা শারদার প্রসঙ্গে। সেইটাতে জানেন, আমার মনে হয় যে লোকজন হয়তো চমকে গিয়েছিলেন, কিন্তু সেই চমকটা ভেঙেছে পরে, যখন দেখা গেছে ওনার একটা নীরব উপস্থিতির দ্বারা। এই নীরব শব্দটাতে যদি একটু দাঁড়াই, সেখানে ভগিনী নিবেদিতার একটা লাইন সঙ্গতের মতো করে নিয়ে আসতে চাইব, এবং সেটা সঙ্গতও হবে বটে। ভগিনী নিবেদিতা বলছেন মা শারদার সম্বন্ধে যে হার হোল লাইফ ইজ আ লং স্টিলনেস অফ প্রেয়ার। কি সুন্দর করে বলা, যে একটা নীরব প্রার্থনা হচ্ছে মা শারদার জীবন। যারা মা শারদাকে দেখেছেন তারা ওই 1 মে হয়তো একটু চমকে উঠেছেন, একটু থতমত খেয়ে গেছেন, যে যার জীবন একটা নীরব প্রার্থনার মতো ঘোমটা টেনে রাখেন আমাদের স্বামী বিবেকানন্দ। আমাদের মাথার মণি স্বামী বিবেকানন্দ বললেন যে তিনি সংঘ জননী, কিন্তু কিভাবে এইটা হয়তো একটা জিজ্ঞাসার চিহ্ন থাকলেও থাকতে পারে। সেখান থেকে দেখছি ওই নীরব মা শারদা সংঘের পরিচালনার ব্যাপারে যে অসামান্য সিদ্ধান্তগুলো নিয়েছিলেন, সেগুলো যদি না নিতেন তাহলে আপনি, আমি এবং সারা পৃথিবীর মানুষ আজকে রামকৃষ্ণ মিশনকে এই রূপে দেখতে পারত কিনা সন্দেহ। সেই সময় অনেক বিপ্লবী, ফ্রন্টলাইনার, রেভলিউশনারি, যারা অস্ত্রশস্ত্র নিয়ে বোমাবাজি করে দেশমাতৃকার বন্ধন মোচনের জন্য লিপ্ত ছিলেন, তাদের সমস্ত মানুষেরই তো একটা বিবর্তন আছে। তাদের এক একজনের মনে হয়েছে যে না, এইবার ত্যাগের জীবন যাপন করব, এবং তারা রামকৃষ্ণ মিশনে এসেছেন। তখন বিরাট প্রশ্ন উঠেছে, বিরাট প্রশ্ন, মানে এখনকার দিন হলে হেডলাইন হয়ে যাওয়ার মতো প্রশ্ন, যে এরা তো বিপ্লবী, এমনিতেই সাহেবরা যন্ত্রণা দেয়, এত ঘুরঘুর করে তাদের গোয়েন্দারা যে এই রামকৃষ্ণ মিশন কি করছে, তারপরে এই বিপ্লবীদের আশ্রয় দেবো। সেখানে মা শারদা, মা শারদা, থেমে থেমে বলতে ইচ্ছে করে, সংঘজননী মা শারদা, তিনি দৃঢ়ভাবে বলেছেন যে হ্যাঁ, ওরা আশ্রয় পাবে। কারণ তিনি দেখছেন যে এরা তো মানব সন্তান, এবং তারা যখন এই পথে আসতে চলেছে, তখন আমরা তাদেরকে আশ্রয় দেবো। ভেবে দেখেন, যদি আজকের যে কোনো একটা ইনস্টিটিউশন, সেটা যদি সরকারের ঠিক রোষের কাজ হবে এরকম কোনো একটা কাজ হয়, সে বলবে ওই ফাইলটা কালকে দেখব, কালকে বলবে পরশু দেখব, এটা স্বাভাবিক। কিন্তু মা শারদা বোল্ড ডিসিশন দিচ্ছেন যে না, ওই বিপ্লবীদের আমরা আশ্রয় দেব। এবং 1916 সালে কি ঘটল, মা শারদার জীবনাবসান 1920-তে, 1916 সালে একজন একটু বদমাইশি করলেন, এবং সেইটা দুম করে ভাইরাল হয়ে গেল। সেই বদমাইশিটা হচ্ছে, তখন বাংলার গভর্নর হচ্ছেন লর্ড কারমাইকেল। তিনি তার দরবারি ভাষণ, সেগুলো বিখ্যাত, সেই দরবারি ভাষণে বললেন যে এই রামকৃষ্ণ মিশনটা হচ্ছে আসলে সন্ত্রাসবাদীদের মদদ দেওয়ার জায়গা। এই এখনকার যে ট্রাবল টাইমস, তাতে আমরা আরও ভালো বুঝতে পারবো যে এই কথাগুলোর কতদূর ইম্প্যাক্ট। বললেন যে সন্ত্রাসবাদীদের এরা মদদ দেয়, দরবারি ভাষণে লর্ড কারমাইকেল 1916-তে ঘোষণা করলেন, যেটা ইমিডিয়েটলি রামকৃষ্ণ মিশনের মধ্যে বিরাট রকমের তরঙ্গ তুলল, যে তাহলে তো জনসাধারণ আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, এবং লর্ড কারমাইকেলের হয়তো সেটা উদ্দেশ্যও ছিল। সংঘজননী এই আলোচনাটার মধ্যে রয়েছি, মা শারদা সেখানে কি জানেন, ওই যে নিবেদিতা বলছেন লং স্টিলনেস অফ প্রেয়ার, সকলেই সম্মত হব যে প্রেয়ারের শক্তি অসামান্য তো, এবং তার সঙ্গে স্টিলনেসটা যায় ভালো, খুব বেশি ভোকাল নয়, খুব বেশি লাউড নয়। ওই রামকৃষ্ণ মিশনের যিনি সেক্রেটারি স্বামী শারদানন্দজি মহারাজ, তিনি গিয়ে মা শারদার সঙ্গে পরামর্শ করলেন। এইগুলো সমস্ত ইতিহাসের ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো এক একটা মুহূর্ত। মা শারদা খুব সুনিশ্চিত কণ্ঠে, কিন্তু লো ভলিউমে, তিনি বললেন তার স্নেহের শরৎকে, যে বাবা, তুমি যাও, গিয়ে ওই লাট সাহেব যে আছে, মানে কারমাইকেলের কথা বলছেন, তাকে বাবা তুমি বুঝিয়ে বলো।
এইটাতে শারদানন্দ মহারাজ কতটা কনভিন্সড হয়েছিলেন আমরা জানি না, কিন্তু মায়ের আদেশ শিরোধার্য। তিনি গিয়ে লর্ড কারমাইকেলকে তথ্য দিয়ে যা কিছু বোঝাবার বোঝালেন, এবং আজকের দিনে আমাদের সেলিব্রেট করবার মতো, আমাদের আনন্দ করবার মতো ঘটনা হচ্ছে যে লর্ড কারমাইকেল তারপর অফিসিয়াল বিবৃতি দিয়ে জানালেন যে তার কাছে পুরো তথ্য ছিল না, এবং তিনি যা বলেছেন তার জন্য তিনি ক্ষমা প্রার্থী। সুতরাং ওই যে বলছিলাম মা দুর্গার সঙ্গে যার মিল আছে ভাবের দিক থেকে, আবার এই ক্রাইসিস ম্যানেজমেন্টের দিকে যার উজ্জ্বল উপস্থিতি, তিনি যে স্বামী বিবেকানন্দের ঘোষণা মতো সংঘ জননী মানে একদম ঠিকঠাক, তাতে কোনো সন্দেহ নেই। মা শারদার ম্যানেজমেন্ট স্কিল অসাধারণ ছিল। তিনি বাগবাজারে নিজের বাড়িতে ফ্যামিলির লোকজনকেও রেখেছেন এবং তার পাশাপাশি সন্ন্যাসীদের জন্যও সহাবস্থানের ব্যবস্থা করেছিলেন। এই যে দুটো দিকের ইকুয়ালি যে ব্যালেন্স করা, এই অসাধারণত্ব কিভাবে মায়ের মধ্যে ছিল? মা শারদা তিনি এটাকে খুব আমরা যেটাকে বলি সিমলেসলি একেবারে ব্যাপারটাকে করেছেন। এবং আপনি ঠিকই বলেছেন যে একটা বাচ্চা মেয়ে, সে স্কুলে যাবে, ছুটোছুটি করছে, জামাটা ছিঁড়ে গেছে, এক্ষুনি সেলাই করে দিতে হবে। মা শারদার ওই যে বাগবাজারের বাড়ি, সেখানে দৈনন্দিন জীবনে প্রায় এরকম সিন বা দৃশ্য দেখা যেত, একেবারে ঘর গেরস্থালি হলে যেরকম হয়। যার কথা বলছি তিনি মায়ের ভাইঝি, রাধুদি। তো এইসব মিলে একটা নয়েজি ব্যাপার। আবার সেই বাড়িতেই সাধুরা রয়েছেন, সাধুরা তাঁদের মতো রয়েছেন, এবং আপনারা জানেন, আমরাও সকলে জানি যে রামকৃষ্ণ মিশনের সাধু মানে তাদের খুব স্ট্রিক্ট ডিসিপ্লিনের মধ্যে থাকতে হয়। একটা নিয়মের ঘেরাটোপের মধ্যে তারা সানন্দে জীবনযাপন করেন। কিন্তু তারই সঙ্গে গৃহস্থ মানুষও যে রয়েছেন, এটা মা শারদা ওই তার অনুপম মাতৃস্নেহের দ্বারা এই জাদুটা, এটাকে তিনি এই চমৎকারিটাকে তিনি রূপায়িত করেছেন, এবং সেখানে সাধুদের যাতে ধ্যান জাপের ব্যাঘাত না ঘটে, আবার গৃহী মানুষও তার কাছ থেকে যতটুকুনি আশা করে সেইটুকুনি যাতে পায়, এটা মা শারদা তার ব্যবস্থা করেছেন। এবং নয়েজের কথায় যদি আসি, যে সাধুও যখন বুঝছেন যে এখানে নয়েজ হচ্ছে, কিন্তু কে রয়েছেন? ইনি কি একজন সাধারণ রমণী? না। ইনি কে? ইনি শুধু কি রামকৃষ্ণদেবের সহধর্মিণী তাও নন, ইনি হচ্ছেন জগৎজননী, এবং স্বামী বিবেকানন্দের ঘোষণা মতো ইনি জ্যান্ত দুর্গা। এই কনভিকশনের জায়গা থেকে, এই দৃঢ় প্রত্যয়ের জায়গা থেকে ভাবছেন যে সেই জ্যান্ত দুর্গার যে সৃষ্টি, তার মধ্যে মস্তকমণ্ডিত সন্ন্যাসীও আছেন, আবার ফ্রক পরা ওই ছটফটে বাচ্চা মেয়েটাও আছে। আমরা ফ্রক পরা বলছি এখনকার সঙ্গে রিলেট করবার জন্য, তখন শাড়ি। কিন্তু সত্যি সত্যি জগৎজননীর সৃষ্টির মধ্যে এই দুরকমই তো রয়েছেন। আর আমার কি সৌভাগ্য যে সেই জগৎজননী যে বাড়িতে রয়েছেন, আমিও সেই বাড়িতে আছি। এইখান থেকে তো ব্যাপারটা হয়েছে, তাদের মনোজগতে এসেছে, সেই জন্য ওই সহাবস্থানটা সম্ভব হয়েছে। না হলে দেখুন, আমরা ট্র্যাডিশনালি জানি যে সাধুর আশ্রম মানে বহু দূরে হবে। ঠিক এইখান থেকে একটু কাট করে যদি চলে আসি, আমরা সিনেমার দৃশ্যের মতো রামকৃষ্ণ মিশনের যিনি ত্রয়োদশ অধ্যক্ষ স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ, যিনি সমগ্র পৃথিবীতে পরিচিত একজন অতি উচ্চ শ্রেণীর বক্তা রূপে, তিনি একটা অদ্ভুত কথা বলেছেন। তিনি বলছেন যে সাধু সন্ন্যাসীরা এইসব গিরি গুহা কন্দরে থাকবেন, এইটা ঠিক আছে, কিন্তু সেইটা ততক্ষণ পর্যন্ত ঠিক আছে যতক্ষণ পর্যন্ত ওই সংখ্যাটা সীমিত। যদি খুব বেশি সংখ্যায় ওরকম হয়ে যায়, তাহলে সোসাইটির মধ্যে ইমব্যালেন্স তৈরি হবে। ওরকম যোগী দলে দলে সমস্ত সংসার ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। মহারাজ কি সুন্দর ব্যাখ্যা করছেন যে ওটা ঠিক চাই না। বরং আমাদের যেটা চাই, উনি ইংলিশে বলেছেন যে উই রিকোয়ার সিটিজেন যোগিস, যে নাগরিক থাকবে, অর্থাৎ যিনি রান্না করছেন, যিনি কর্পোরেট সেক্টরে আছেন, যিনি অধ্যাপনা করছেন, যিনি বড় বাজারে ব্যবসা নিয়ে আছেন, তার মধ্যেও যোগীর স্বভাব থাকবে। তিনি বলা হয় যে যুদ্ধক্ষেত্রেও খুব ভেতরে ভেতরে নীরবতা তার থাকবে, আর যখন সব দিক নীরব আছে, সেখানেও তিনি ভেতরে ভেতরে কর্মচঞ্চল থাকবেন। এই যে যোগীর ভাব, রঙ্গনাথানন্দজি বলছেন যে উই ওয়ান্ট সিটিজেন যোগিজ। সেখান থেকে আপনার প্রশ্নে যদি ফিরি, যে মায়ের বাড়িতে যেটা ঘটছে, তার যদি একদিনের বা ১ ঘন্টার যদি আমাদের ভিডিও রেকর্ড থাকতো, একটা ভ্লগ যদি থাকতো, ছোট্ট মতো ধরা যাক ৫ মিনিটের, সেই ভ্লগটা কিন্তু আসলে দেখাচ্ছে যে দেখো, এখানে কিন্তু ওই সিটিজেন যোগী সেই ব্যাপারটাকে ধরা আছে। কারণ এখানে যারা সংসারী মানুষ, তারাও কিন্তু ওই সাধুদের দ্বারা ইন্সপায়ার্ড হচ্ছেন। আবার সাধুরাও সংসারী মানুষের সুখ দুঃখ বুঝছেন। এই ট্রাফিকটা, এই কমিউনিকেশনটা যত হবে,
তত বেশি বেশি করে আমরা সিটিজেন যোগী পাবো, সেইটার সূচনা করে দিয়েছেন মা শারদা, যিনি কিনা সংঘ জননী। তার মানে তিনি একটা গৃহস্থকে আশ্রমে পরিণত করেছেন, হুম, আদর্শ আশ্রমে। অবশ্যই। বাহ, অসাধারণ। মা শারদার এই চিন্তা ভাবনা, তাকে তো রিফর্মার বলা হয়, এবং এই চিন্তা ভাবনা আজকের যুগে, যেখানে আমরা এত আধুনিক হয়ে গেছি, এবং এই আধুনিকতার বহিঃপ্রকাশ ঘটেছিল 1900 সালে। তো হঠাৎ করে মায়ের মধ্যে এই চিন্তা ভাবনার বিকাশ ঘটলো কি করে? তিনি তো ভীষণ মানে সাবেকিয়ানা তার চিন্তা ভাবনা ছিল, তার মানে সাবেকিয়ানা পোশাক পরিহিতা ছিলেন। মানে সেই রকম একটা লাইফস্টাইল মেনটেন করা সত্ত্বেও এত আপগ্রেডেড হলেন কি করে? আপগ্রেডেড হলেন মানে ওই যে বলা হয় যে দেখো, বাইরের দিক থেকে একটা গল্প আছে আর ভেতরের দিক থেকে আরেকটা সত্য রয়েছে। এই ব্যাপারটা সবসময়তেই হয়। মা শারদাকে বলা হয় যে তিনি জন্মগ্রহণ করেছেন, এই কথাটা বলতে পারো, কিন্তু আরো ঠিকঠাক হয় তিনি অবতীর্ণ হয়েছেন, এটা যদি বলো। ইংলিশে যেটাকে বলা হচ্ছে দ্য অ্যাডভেন্ট। এই যে একটা মহাশক্তি জগতে এসেছেন, মহাশক্তি জগতে এসেছেন এবং তিনি সাধারণভাবে রয়েছেন কেন? যাতে সাধারণ মানুষ তার সঙ্গে রিলেট করতে পারেন। কিন্তু আমাদের বারবার মনে রাখতে হবে যে এই যে মা শারদার অবয়বের মধ্যে দিয়ে যাকে দেখতে পাচ্ছি, তিনি মহাশক্তি। এইটা আপনি ঠিক বলেছেন যে এমনিতে একটু বুঝতে অসুবিধে হয়। এই বুঝতে অসুবিধের জায়গাটাকে যেন পিঠ চাপড়ে দিয়েছেন একজন, তিনি স্বামী বিবেকানন্দ। যে হ্যাঁ, বুঝতে অসুবিধে হয়। তিনি একজনকে চিঠিতে লিখছেন যিনি কিনা স্বামী বিবেকানন্দের থেকে বয়সে অনেক বড়। তাকে দাদা, দাদা করে লিখছেন যে, "দাদা, মা ঠাকরুন কি বস্তু তোমরা এখনো কেহই বুঝতে পারোনি, ক্রমে পারবে।" এটা হচ্ছে ১ নম্বর। এটা আমেরিকা থেকে লেখা চিঠি। তারপরে বলছেন যে তিনি ভারতে এসেছেন মহাশক্তি জাগাবেন বলে, তাঁকে কেন্দ্র করে গার্গী মৈত্রেয়ী আবার সব জগতে জন্মাবে। এই যে গার্গী মৈত্রেয়ীর যে ঘটনা, আজকের দিনে যে কোনো মেয়ে জানতে পারলে অত্যন্ত আনন্দিত হবে যে গার্গী মৈত্রেয়ী ওপেন সভায়, ওপেন গ্যাদারিংয়ে ঋষি মুনিদের সঙ্গে ডিবেট করেছেন এবং মাথা উঁচু করা যে ফেমিনিন রূপ আজকের দিনে আমরা বলি, যে যিনি কিনা বুদ্ধির দিক থেকে, দৃঢ়তার দিক থেকে কোনো পুরুষ মানুষের থেকে কম তো নন, অনেক জায়গায় উপর দিয়ে যাচ্ছেন, তার যদি আইকন আজকের দিনে ভাবি গার্গী মৈত্রেয়ী, যাকে কিনা সমগ্র ভারতীয় ঐতিহ্য একসঙ্গে স্যালিউট করে। স্বামী বিবেকানন্দ বলছেন যে দাদা, বুঝতে পারোনি। এই জায়গাটাতে ওই যে বলছিলাম পিঠ চাপড়াচ্ছেন, যে বোঝা সহজ নয়। আমরা ওই যে গানের উল্লেখ করছিলাম যে বিশ্বজননী সেজে ভিখারিণী জগতে তাড়িতে এলে মা আবার, যে তার একটা উদ্দেশ্য রয়েছে। স্বামী বিবেকানন্দ বলছেন যে এই মাকে কেন্দ্র করে গার্গী মৈত্রেয়ী আবার সব জগতে জন্মাবে। সুতরাং একটা শক্তি, সেই শক্তিটা আস্তে আস্তে আনফোল্ড করছে। জন্মের পর যিনি কিনা স্লিপ করে ছাইয়ের গাদার মধ্যে চলে গিয়েছিলেন, গদাধর, তখন লোকে বলে একদম সাধারণ একটি ছেলে, সে কামারপুকুরে ছুটে, ছুটে বেড়ায়। কিন্তু সেই গদাধর যার পুরো মাথাটাকে ঘুরিয়ে দিচ্ছেন। কিন্তু মাথাটাকে ঘোরাচ্ছেন মানে খারাপের জন্যে নয়, মাথাটাকে ঘোরাচ্ছেন ভবিষ্যতের দিকে। সে কে? সে হচ্ছে জেনারেল অ্যাসেম্বলিজে পড়া খাপখোলা তরোয়াল নরেন্দ্রনাথ। তাহলে ওই গ্রামের ছেলে, আনথিঙ্কেবল যে গ্রামের ছেলে গদাধর, সে এসে নরেন্দ্রনাথকে পরিবর্তিত করছেন, বা দুটো কে ব্যবহার করতে গেলে বিলেকে পরিণত করছেন বিবেকানন্দে। এইটা যে রামকৃষ্ণ পরমহংসদেবের দ্বারা হচ্ছে, তার মানে ওখানেও শক্তির খেলা আছে, শক্তি আনফোল্ড করছে। তার সহধর্মিণী মা শারদা ঠিক সেইরকমভাবে এটি করেছেন। এবং র্যাপ আপ করব এই প্রশ্নটার উত্তর এইখানে দিয়ে, যে এইসব দেখে দেখে চমকে গেছেন। আপনি যে চমকটা নিয়ে বলছেন, সেই চমকটা লেগেছিল সেই আইরিশ মেয়ে, আমাদের দিদি ভগিনী নিবেদিতার। তিনি একটা বাক্যে বলছেন মা শারদা সম্পর্কে, কি অদ্ভুত একটা বিস্ময় মেশানো শ্রদ্ধা, যে ইজ শি দ্য লাস্ট অফ অ্যান ওল্ড অর্ডার অর দ্য বিগিনিং অফ আ নিউ? একদিক দিয়ে দেখলে মনে হয় এই যে পুজো পাঠ ধর্ম কর্ম, এই মা শারদা যেরকম করছেন এরকম আর ভবিষ্যতে মেয়েরা বোধহয় করবে না। সেদিক দিয়ে দেখতে গেলে তাকে মনে হচ্ছে যে পুরনো একটা ব্যবস্থার তিনি শেষ প্রতিনিধি, নাকি ভগিনী নিবেদিতা বলছেন, নাকি ইজ শি দ্য বিগিনিং অফ আ নিউ? নতুন যে মেয়েরা হবে, নতুন যুগের যে মেয়েরা হবে, তাদের বোধহয় উনিই প্রথম প্রতিনিধি। এর মধ্যে এই যোগসূত্রটা রয়েছে যে মা শারদা প্রবীণ থেকে নবীনে একটা গ্র্যাজুয়াল ট্রানজিশন, সেটা তার জীবনে করে দেখাচ্ছেন।
শ্রীরামকৃষ্ণ মা শারদাকে ষোড়শী পূজা করেছিলেন। এই যে রামকৃষ্ণ মুভমেন্ট এর নেতৃত্ব দেওয়ার জন্যই কি মা শারদাকে তৈরি করা হয়েছিল? এটাই কি তার সূত্রপাত ছিল? এটা একটা খুব গভীর জায়গায় আমরা এসে গেছি আপনার এই প্রসঙ্গের সূত্রে। মা শারদা যখন পূজিত হয়েছিলেন, ফলোহারিণী কালী পুজোর রাত্রে ষোড়শী রূপে পুজো হয়েছিল তার। সেটাতে না একেবারে দুজন সাক্ষী, মানে শ্রীরামকৃষ্ণ এবং মা শারদা। আর ওদিকে মন্দিরে তখন ঢাক ঢোল পিটিয়ে সমস্ত ফলোহারিণী কালী পুজো হচ্ছে। আর এটা একেবারে নিভৃতে হয়েছে। অদ্ভুত ব্যাপার যে নিভৃতে হচ্ছে একটা ছোট্ট ইভেন্ট, সেটা আজকের দিনে একটা মেগা ইভেন্টের জায়গাতে চলে এসছে এবং হয়তো আপনাকে এই ধরনের প্রশ্নেরও প্রেরণা যোগাচ্ছে। সেখান থেকে বলি, এই যে শ্রীরামকৃষ্ণ মা শারদাকে ষোড়শী পুজো করছেন, সেই শ্রীরামকৃষ্ণ তো সন্ন্যাসী। তিনি সন্ন্যাস নিয়েছেন, সন্ন্যাস ব্রত গ্রহণ করেছেন। সেটি যার কাছ থেকে করেছেন তিনি তোতাপুরীজি। এই যে তোতাপুরী, ইনি হচ্ছেন পুরী সম্প্রদায়ের অন্তর্গত এবং শঙ্করাচার্য সন্ন্যাসীদের যে 10টা সম্প্রদায় বিভক্ত করেছিলেন তার মধ্যে একটি হচ্ছে পুরী সম্প্রদায়। এইবার ওই 10টা সম্প্রদায়, তাদের জন্য 4টে মঠ বা মন্দির। আমরা যখন খবরে পড়ি পুরীর শঙ্করাচার্য এরকম পড়ি তো। তো এই যে ভারতবর্ষের 4টি মঠের মধ্যে এই 10টি সম্প্রদায় ধরা আছে। তার মধ্যে পুরী সম্প্রদায় হচ্ছে শৃঙ্গেরি মঠের অধীনে। শৃঙ্গেরি মঠের ডিইটি যিনি দেবী, অধিষ্ঠাত্রী দেবী, তিনি হচ্ছেন কামাক্ষী দেবী, যার মন্দির হচ্ছে কাঞ্চিপুরমে এবং সেইখানে তিনি পূজিতা হন ষোড়শী রূপে। এর আর অদ্ভুত যোগাযোগ যে পুরী সম্প্রদায়ের অধিষ্ঠাত্রী দেবী ষোড়শী রূপে পূজিত হচ্ছেন এবং বৃত্ত সম্পূর্ণ হচ্ছে কোথায়? যেখানে দেখছি রামকৃষ্ণদেব মা শারদাকে ষোড়শী রূপে পুজো করছেন। সুতরাং ওই ষোড়শী রূপে পুজো করা এবং তাকেই স্বামী বিবেকানন্দ যে বলছেন সংঘ জননী, এই মা শারদার মধ্যে দিয়ে রামকৃষ্ণ সংঘের সূত্রপাত এইভাবে হচ্ছে, যেটা আজকে ইতিহাসও বটে, সংবাদও বটে এবং বিরাট আনন্দের উপকরণও বটে। আজকের নারীদের জন্য যদি আমরা ফেমিনিজম দেখি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের মা শারদা কি আইডল? আমি জোর করে এরকম বলতে যাব না যে হ্যাঁ তিনিই একমাত্র, কিন্তু একমাত্র শব্দটাকে তুলে নিয়ে বলব তিনি অন্যতম। তাঁকে দেখে আজকের মেয়ের উৎসাহিত হওয়ার, অনুপ্রাণিত হওয়ার, বিবর্তিত হওয়ার জায়গা রয়েছে। সেটা দুটো সূত্র দিয়ে ছোট্ট ছোট্ট করে যাব। একটা হচ্ছে যে ওই মায়ের মাতৃত্বের দিক। এই মাতৃত্ব মানে যে একজন ম্যারিড উম্যান হতে হবে তার কোনো মানে নেই। একটা বাচ্চা মেয়ের মধ্যেও সেই ভাবটা থাকে, যার জন্য বাবা যখন অফিসে যান তখন বলেন, ওরে মা যাচ্ছি। এই যে মাতৃত্ব, সেইটার কাল্টিভেশন যে করতে চাইবে সে মা শারদার কাছে ফিরে ফিরে আসবে। এটা হচ্ছে ফেমিনিজম, যেটা আপনি বলছেন, তার একটা দিক। আরেকটা দিক হচ্ছে আধুনিকতা। লেডি ডাফরিন হসপিটাল, সেইখানে একসময় খবর এলো মা শারদার জীবদ্দশায় যে একটা নার্সিং এর একটা পোস্ট খালি হয়েছে এবং তখন মা শারদা বললেন যে অমুককে দিয়ে দাও না। যাকে দিয়ে দিতে বললেন, যে কম বয়সী মেয়েটাকে যে নার্সিংয়ের জন্য যাবে, তিনি পরবর্তীকালে সারদা মঠের প্রথম প্রেসিডেন্ট প্রব্রাজিকা ভারতী প্রাণা মাতাজি। কিন্তু তখন একটি মেয়ে, এবং সবাই হাঁ হাঁ করে উঠল যে হ্যাঁ, হিন্দুর ঘরের মেয়ে গিয়ে রোগীদের মলমূত্র এই সমস্ত, না 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 না, এরকম হতে পারে না। লেডি ডাফরিনের নার্সিংয়ে পাঠানো হবে। আজকেও এত আধুনিকতা হলেও লোকে ভাবে আচ্ছা পুরো ডাক্তার হলো, ইঞ্জিনিয়ার হলো, ঠিক আছে নার্সিংয়ে যাবে একটু, কিন্তু কিন্তু অনেক সময় থাকে। আপনার প্রশ্নের উত্তরে সেই জন্য যাচ্ছি যে আধুনিক দিশা দেখাচ্ছেন মা শারদা। কি সুন্দর করে বললেন যে না না, ও গিয়ে শিখুক না, তারপর শিখে এসে তো আমাদেরই সেবা করবে। এত চমৎকারভাবে এটা বলার। আরো তো এবং সেই মেয়ে গিয়ে তিনি নার্সিং ট্রেনিং নিলেন এবং তার পরবর্তীকালে এসে তিনি যখন সারদা মঠের প্রেসিডেন্ট হচ্ছেন, তখন কিন্তু জগজ্জীবনকে তিনি জানেন এবং এই যে মা শারদা এই ট্রেন্ডটাকে সেট করছেন যে আমি নার্সিং ট্রেনিং ব্যাপারটা বুঝি, এবং ওখানে যে ট্যাবুগুলো ছিল যে ও ব্রাহ্মণের ঘরের মেয়ে, সে যাবে, এই ট্যাবুগুলোকে তিনি নিঃশব্দে ভাঙছেন। এটা একটা নীরব বিপ্লব, যেখান থেকে আধুনিক মেয়ে তার উপকরণ পাবে। আর শেষে বলি, যেটা দিয়ে শুরু করেছিলাম, যে ওই যে তার ভেতরের যে মাতৃত্ব, এই মাতৃত্বটা অনেক নারীবাদী বলবেন যে এই বক্তা বারবার মাতৃত্ব আর মেয়েদেরকে যুক্ত করছে, এ তাহলে বোধহয় সেকলে বেঁধে রাখতে চাইছে। সেটা আমরা চাইছি না। তার কারণ হলো যে মাতৃত্বটা যেমন একটা মেয়ের মধ্যে থাকে এবং থাকা উচিত, আমরা নিশ্চয়ই সহমত হব, যারা দেখছেন তারাও সহমত হবেন, যে এই মাতৃত্ব বা মাদার হার্ট যদি বলি, সেটা একটা পুরুষ মানুষের মধ্যেও থাকতে পারে এবং অবশ্যই থাকা উচিত। যদি পুরুষ মানুষের মধ্যে সেই মাতৃভাবটা না থাকে, তাহলে যে ম্যাসকুলিন হিট,
তাতে সংসারটা একেবারে টুকরো টুকরো হয়ে যাবে। সুতরাং আমাদের মধ্যে যেই কোমল ভাব, বুদ্ধদেবের মধ্যে যে ভাবটা ছিল সেটা মাদার হার্ট নয়। তাহলে বুদ্ধদেব একজন পুরুষ মানুষ, কিন্তু তার মধ্যে যে মাদার হার্ট সেটা ওনাকে একটা অন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে। অতএব ওই শ্রী শ্রী মায়ের কাছ থেকে যে মাদার হার্ট, এটা পেলে কি হয় জানেন? আমাদের খুব আর্টের দিক থেকে অদ্ভুত সৃষ্টি হচ্ছে অর্ধনারীশ্বর। এই যে অর্ধনারীশ্বরের যে রূপটা, সেইটাকে শ্রী শ্রী মা আধুনিক কালের জন্য আনছেন, যে নারী পুরুষ মিলে ঈশ্বর সন্ধানে নিবেদিত একটা জীবন, যেখানে কিনা মাতৃত্ব আছে, দুর্গা আছে, লেডি ডাফরিনের নার্সিং ট্রেনিং নেওয়া আছে। এই কম্বিনেশন আমি কোথায় পাবো? সুতরাং সেখান থেকে আধুনিক কালের মেয়ে যখন মা শারদাকে দেখছেন, তখন নিশ্চয়ই তিনি তাকে রোল মডেল হিসেবে গ্রহণ করতে পারেন বলতে আমার সংকোচ লাগছে এই জন্যে, যে ইতোমধ্যেই লক্ষ লক্ষ মেয়ে মা শারদাকে জীবনের ধ্রুবতারা হিসেবে গঠন করে, কেউ সংসার ধ্রুবতারা হিসেবে গ্রহণ করে, কেউ সংসারে থাকছেন, কেউ সন্ন্যাস জীবনে আছেন এবং অপূর্ব জীবন যাপন করছেন। এবং সেই জন্যেই ঘুরে ফিরে মা শারদার কথা লোকে শুনতে চান। আমি যে বক্তারূপে বিভিন্ন জায়গায় যাই, কোনো জায়গায় কোনো একটা টপিক দেওয়া থাকে না অনেক সময়। আমি যখন গিয়ে বলি যে কী বিষয়ে বলবো, আমি তো রামকৃষ্ণ সারদা বিবেকানন্দ বিষয়ে সাধারণত বলি। আপনার শুনে আনন্দ হবে এবং আপনার প্রশ্নের সঙ্গে মিল আছে যে বহু ক্ষেত্রে হয়েছে, তারা বলেছেন যে আপনি যা বলতে চান বলুন। তখন আমি যখন বলেছি, আমি রিঅ্যাকশন দেখেছি যে যখন রামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দের কথা বলেছি, তখন তাদের ভালো লেগেছে। আর যখন বলেছি যে আজকে মা শারদার কথা বলি, তখন এই বক্তা কী বলবেন সেটা জানবার আগেই তাদের ভেতরে 1000 ভোল্টের আলো জ্বলে উঠতে আমরা দেখেছি। সুতরাং মা শারদা এইভাবেই আমাদের ইনফ্লুয়েন্স করছেন এবং অবশ্যই রোল মডেল হিসেবে ধ্রুবতারার মতো অবস্থান করছেন। স্যারের সাথে আজকের পডকাস্টটা কিন্তু অসাধারণ গেল। মা শারদা সম্পর্কে এইটুকু বুঝলাম যে তিনি হলেন আজকের নারীদের জন্য নবজাগরণের অগ্রদূত। খুব ভালো লাগলো আজকের প্রোগ্রামটা, এবং তোমাদের কেমন লাগলো প্লিজ জানাও। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে। আবার বিয়ন্ড পডকাস্ট নিয়ে আসবো নতুন এক সেগমেন্ট নিয়ে, আরেকজন অসাধারণ গেস্টকে নিয়ে। সবাই ভালো থাকো।